দেশের 11 জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যা পরিস্থিতির হালনাগাদ তথ্য তুলে ধরে মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা কবলিত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের প্লাবিত 68টি উপজেলার ক্ষতিগ্রস্ত 492টি ইউনিয়ন এখনও পানিবন্দী 10,52,579টি পরিবার। পাশাপাশি আকস্মিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 54,80,463 জন। ফেনীর বিভিন্ন এলাকায় পানি ধীরে ধীরে কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নোয়াখালীতে এখনও তলিয়ে আছে পথঘাট ও মানুষের বসতবাড়ি। তবে দেশের সব নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচে বয়েছে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। নেই মোবাইল ফোন নেটওয়ার্কও। জেলা জুড়ে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের তীব্র সংকট। লক্ষ্মীপুরে দর্শক, এই মুহূর্তে কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু মুসা। ধন্যবাদ। আসলে মাইটিভির দর্শকদেরকে আমরা সকালে চেষ্টা করেছিলাম বুড়িচং উপজেলার বন্যা কবলিত এলাকার পরিস্থিতি দেখানোর জন্য। আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে বুড়িচংয়ের পাশাপাশি যে উপজেলা রয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলায়। ব্রাহ্মণপাড়া উপজেলায় আমরা জানি এই বেশ কয়েকদিনের বন্যার কারণে মানুষ যদিও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়েছেন, কিন্তু চিকিৎসা সেবার প্রয়োজন। এখানে কিন্তু অনেকগুলো মেডিকেল টিম প্রবেশ করেছে এবং সবাই সবার মতো করে চেষ্টা করছে কাজ করার জন্য। তো আমরাও এই মুহূর্তে একটি মেডিকেল টিমের সাথে যাচ্ছি। এই টিমটি আসলে ওখানে চিকিৎসা সেবা প্রদান করবেন বলে আমরা জানতে পেরেছি। তো দর্শক, পাশাপাশি একটু জানিয়ে রাখি, কুমিল্লার এই পর্যন্ত বন্যার পানিতে ডুবে কিন্তু 15 জনের মৃত্যু হয়েছে এবং কুমিল্লায় কিন্তু যেই আপনারা জানেন কুমিল্লা একটি মাছের সমৃদ্ধ একটি জেলা এবং মাছের এখানে প্রচুর পরিমাণে ফিশারি রয়েছে, মাছের ঘের রয়েছে। আমরা জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন বন্যার পানিতে ভেসে গিয়ে বিভিন্ন মাছের ফিশারি কিংবা ঘের থেকে এখন পর্যন্ত প্রায় 400 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই মাছের পাশাপাশি কিন্তু আমরা জানি যে বন্যার পানিতে মানুষের যেই ফসলি জমি রয়েছে সেগুলো তলিয়ে গেছেন। সে কারণে কিন্তু এই মুহূর্তে পশুখাদ্যের একটি বেশ ক্রাইসিস দেখা দিয়েছে। পশুখাদ্য গরু ছাগল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘাস পাচ্ছেন না, খেতে পারছেন না। তো এই সমস্যাটি এই মুহূর্তে আস্তে আস্তে প্রকট আকার ধারণ করছে। পশুরা এক প্রকার কষ্টে রয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছেন তারা পানি কমার সাথে সাথে তাদের চর্মরোগ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, পানিবাহিত রোগ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। মানুষও কিন্তু এই বন্যা কবলিত এলাকা থেকে যারা রয়েছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু স্বেচ্ছাসেবীরা এখনও ছুটে আসছেন, চেষ্টা করছেন মানুষকে সেবা দেওয়ার জন্য। তো মোটামুটি এই ছিল কুমিল্লার বন্যা কবলিত ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে। বন্যার কারণে টানা 9 দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর নিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোপুরি শুরু হয়। আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, অতি বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানির তোড়ে গত 21শে আগস্ট বন্দরের পানি উঠে অচল হয়ে পড়ে। এরপর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ইমিগ্রেশন কার্যক্রম। 26শে আগস্ট ইমিগ্রেশন কার্যক্রম সচল হলেও বন্দরে যাতায়াতের আখাউড়া আগরতলা সড়কের জাজিরা খালের ওপর স্থাপিত ক্ষতিগ্রস্ত বেইলি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনায় গণত্রাণ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কর্মযজ্ঞ চলছে। দেশের চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের সাহায্যের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা হাতে নিয়েছে গণত্রাণ কর্মসূচি। খুলনা থেকে শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। বন্যায় ক্ষতিগ্রস্ত শত শত মানুষকে সাহায্যের জন্য এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এগিয়ে আসছেন সকল শ্রেণী পেশার মানুষ। সংগ্রহকৃত টাকা দিয়ে প্রয়োজনীয় দ্রব্য কিনে বন্যা কবলিত এলাকা ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, চট্টগ্রাম এবং তীব্র জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত খুলনার পাইকগাছায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে শিক্ষার্থীদের কয়েকটি টিম। সম্প্রতি খুলনার পাইকগাছাতে 200 পরিবারের মধ্যে এবং খাগড়াছড়িতে 150টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে পাইকগাছায় পিকআপ ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী এবং খাগড়াছড়িতে 125টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত 24শে আগস্ট থেকে খুলনার 3টি পয়েন্টে ময়লাপোতা মোড়, শিববাড়ি এবং ফুলবাড়ি গেটে গণত্রাণ গ্রহণ কর্মসূচি শুরু হয়। নগদ অর্থ
চাল, ডাল, আটা, তেল এবং পানি গণত্রাণ গ্রহণ কর্মসূচিতে দেওয়ার জন্য উৎসাহিত করেন শিক্ষার্থীরা। ছাত্রদের উদ্দেশ্যে আমি খুবই খুশি, সাধ্যমতন এখন চেষ্টা করছে অনুদান দেওয়ার। আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং তারা আজীবন মানুষের কল্যাণে কাজ করুক এই আশাবাদী। ছাত্রদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। আমরা তৃতীয় লিঙ্গের মানুষ, আমার গুরু, আমরা মিলে আমরা ছাত্র ভাইদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা ক্ষুদ্র মানুষ, যতটুকু পারছি ওনাদের পাশে দাঁড়িয়েছি। দেশের এই ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি সব শ্রেণী পেশার মানুষ। গণমানুষ যারা ছিল সবাই কিন্তু আমাদের এই বৈষম্য বিরোধিতা দেখে সবাই মানে হুমড়ে খেয়ে পড়া যেটাকে বলে, সবাই এত পরিমাণে হেল্প করছে। 3টা পয়েন্ট রয়েছে এখানে, হচ্ছে আমাদের কাপড়, খাবার, শুকনো খাবার, চাল ও নগদ অর্থ নেওয়া হচ্ছে। এই ব্যানারের আমাদের কার্যক্রম পুরোপুরি স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিক। ছাত্র সমাজ তারা যে উদ্যোগ নিয়েছে, দিনরাত পরিশ্রম করছে, এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদের এই উদ্যোগটা আরো সফল হোক। সবাইকে সাথে নিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে দৃঢ় প্রত্যয়ী সবাই। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আশরাফুল আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের ঘটনায় মামলা দায়েরের ক্ষেত্রে মনগড়া আসামি না দিয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা করার আহ্বান জানিয়েছেন। দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়া চালা গ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ইলিম হোসেনের বাড়ি পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যারা মারা গেছেন বা আহত হয়েছেন তাদের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা হবে, যাতে যারা সত্যিকারের যারা ভিকটিম তারা যেন ন্যায় বিচার পায় এবং যারা অপরাধী তারাও যেন তাদের মানে শাস্তির আওতায় তারা যেন আসে। নড়াইল সদরের আউরিয়া ইউনিয়নের সরাতলা গ্রামে স্ত্রী আসিয়া বেগমের হত্যার দায়ে স্বামী রনিশ শেখ এবং তার বন্ধু মেহেদি হাসান হৃদয় ওরফে আব্বাস ফকিরকে ফাঁসির আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আলমাজ হোসেন মৃধা এর রায় ঘোষণা করেন। এছাড়া প্রত্যেককে 1 লাখ টাকা জরিমানা করেন। এদিকে অপর একটি ধারায় দুজনকেই 7 বছর সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তায় বাংলাদেশের জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর রাজধানীর উত্তরে একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সর্বমোট 25 জন শহীদ পরিবার উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে শহীদ হওয়ার আগে মুহূর্তে স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং জামায়াত ইসলামীর এই উদ্যোগকে সাধুবাদ জানায়। বাংলাদেশের জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে সাতক্ষীরার আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রতিটি থানায় সাধারণ ডায়েরি থেকে শুরু করে মামলা, গ্রেপ্তার সহ সকল কার্যক্রম শুরু হয়েছে। এদিকে পুলিশ কাজে ফেরায় স্বস্তি ফিরেছে জনমনে, নিয়ন্ত্রণে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতিও। প্রতিনিধি ফয়সুল হক বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছে শামস্তার ব্রিজ উচ্ছ্বাস। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সাতক্ষীরা সদর ও শ্যামনগর থানাসহ জেলা ট্রাফিক অফিসে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিতে জেলার সবকটি থানার পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে নিরাপত্তার স্বার্থে আশ্রয় নেয় সাতক্ষীরা পুলিশ লাইনে। এ সময় প্রতিটি থানা এলাকায় চুরি, ডাকাতি, ভাঙচুর, ছিনতাই সহ ভেঙে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এমন পরিস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ, থানা পরিষ্কার পরিচ্ছন্নতা সহ রং করে থানাকে ব্যবহার উপযোগী করে তোলেন শিক্ষার্থীরা। ছাত্র সমাজ থেকে আমরা এসে থানা পরিষ্কার পরিচ্ছন্ন করি। সকল মানুষের ক্ষেত্রে বলবো, যেহেতু থানা এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে এটা কারোর জন্য কাম্য না। তো পরবর্তীতে আমরা আমাদের প্রশাসনের সাথে আছি, আমরা ছাত্র সমাজ একসাথে আছি, সকলে মিলে একসাথে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা ছাত্ররা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা আগের মতন থানাটাকে যেন উপযোগী করা যায়, সেই জন্য আমরা এই দেয়ালে বিভিন্ন রং, বিভিন্ন কাজকর্ম করে
মানে এখন বর্তমানে আমরা স্বাভাবিকভাবে নিয়ে আসার চেষ্টা করতেছি। তবে জনগণের জানমাল রক্ষায় গেল 15 আগস্ট সাতক্ষীরার সকল থানার পুলিশ সদস্যরা কাজে যোগদান করলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এলাকার পরিবেশ পরিস্থিতি। নিয়ন্ত্রণে আসে আইনশৃঙ্খলা পরিস্থিতিও। আমরা গত 15 থেকে যথারীতি পূর্বের ন্যায় আমাদের সমস্ত কার্যক্রম আরম্ভ করছি। গত 15 তারিখ থেকে এই পর্যন্ত আজ পর্যন্ত 391টা জিডি হয়েছে। পরিবেশ এখন স্বাভাবিক, সমস্যা নাই, যানজট সুন্দরভাবে সম্পন্ন করা হচ্ছে। এখন সবাই যার যার বাড়িতে গন্তব্যে যাতে সুন্দরভাবে যাইতে পারে আমরা সেইভাবে কাজ করছি। এদিকে পুলিশ কর্মবিরতি শেষে কাজে যোগদান করায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। পূর্ববর্তী দিনগুলোতে যে একটা দেশের পরিস্থিতি খারাপ অবস্থায় ছিল সেটা উত্তরণ করে ওনারা এখন জনগণের পাশে নিজেদের পুলিশিং সেবা দিতে সর্বতোভাবে সহযোগিতা করবেন। আমি আসছি জিডি করার জন্য, কার্যক্রম শুরু হয়েছে, জিডির কপি আমি জমা দেওয়ার জন্য আমি এখানে আসছি। কাজে যোগদান করার পরে সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা গ্রেটফুল যে ছাত্ররা গণতান্ত্রিকভাবে এখানে তাদের আন্দোলন করেছে, আমাদের সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, ছাত্রদের পক্ষ থেকে হয়নি এবং আমাদের পুলিশ সদস্যদের হতাহত হয়নি, যার কারণে পট পরিবর্তনের পরে সাতক্ষীরার যে অবস্থা এটি অন্য যে কোনো জেলার চাইতে বলো অতীতে সাতক্ষীরাতে যে ধরনের অবস্থা মানুষ আশঙ্কা করেছিলেন সেটি নাই। জনগণের মধ্যে জনমানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে শারমির কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। ফেনী থেকে একজন মুমূর্ষু রোগীকে উদ্ধার করেছে বিমান বাহিনী। চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের একটি অগাস্টা ওয়েস্টল্যান্ড 139 হেলিকপ্টার উদ্ধার কাজ পরিচালনা করে। স্ট্রোকের রোগে 70 বছর বয়সী নূরজাহান বেগমকে অচেতন অবস্থায় পূর্ব চন্দ্রপুর ফেনীর একটি ভবনের ছাদ হতে উদ্ধার করে এবং রাতেই বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক চট্টগ্রামে আনা হয়। বিমান বাহিনীর ঘাঁটিতে নূরজাহান বেগমকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর বিশেষায়িত একটি অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। খাগড়াছড়ি সিন্দুকছড়ির এলাকায় বর্ণাঢ্য ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্য প্রয়োজনীয় ও শুকনো খাবার বিতরণ করেছে সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা। এ সময় তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। উপস্থিত ছিলেন মানিকছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার মেজর আসাদুজ্জামান খন্দকার সহ জোনের অন্যান্য কর্মকর্তাগণ। দীর্ঘদিন পর চট্টগ্রামের সন্দ্বীপে প্রাণ ফিরে পেয়েছে বিএনপির নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোস্তফা কামাল পাশা বাবলু সন্দ্বীপে আগমন করলে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা জাগে। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। পরে উপজেলা কমপ্লেক্সে বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মোস্তফা কামাল পাশা বাবলু জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয় ধরে রাখতে হলে বিএনপির নেতাকর্মী সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান করার মানবিকতার এক অনন্য নজির স্থাপনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। বন্যা দুর্গত এলাকায় বন্যার্তদের স্বাস্থ্যসেবা ও বন্যা পরবর্তী বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী ফেনীর ফুলগাজী উপজেলায় 30 শয্যায় একটি অস্থায়ী ফিল্ড হসপিটাল স্থাপন করেছে। সেবা নিতে আসা রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ, খাবার, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। এছাড়া ফেনীর অন্যান্য স্থানে ও খুলনায় পাইকগাছায় ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
দীর্ঘ এক যুগ সাধারণ শ্রমিকদের ওপর নির্যাতন ও নিপীড়নের অভিযোগে কিশোর গ্যাং লিডার জানে আলমের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর জামালখানা এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন সাধারণ শ্রমিকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের নেতা আলী ইমাম। এ সময় তিনি পরিবার সেক্টরে সুশাসনের ব্যবস্থা করার জন্য এই সন্ত্রাসীকে আইনের আওতায় আনার জন্য সেনাবাহিনী সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক গৃহায়ন ও গণমন্ত্রী আম উবাইদুল মোক্তাদির চৌধুরী সহ ৫৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার নিহত মাদ্রাসা ছাত্র জহিরুল ইসলামের ভাই বাবলু বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ৫৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ে ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। বিগত সরকারের পতনের পর অস্বাভাবিক পরিস্থিতির সুযোগ নিয়ে বনভূমি জবরদখলের অভিযোগ উঠেছে। বন্যপ্রাণী প্রাকৃতিক সংরক্ষণ বিভাগের গাজীপুর আওতায় ও ঢাকা বন বিভাগের গাজীপুর এলাকায় দখলের এই ঘটনা ঘটেছে। ভাওয়াল রেঞ্জ ভবানীপুর বিচে জবরদখল প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ফিল্ড আর্টিলারির অফিসার ও সেনা সদস্যদের সাথে নিয়ে বন বিভাগের কর্মকর্তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করে মানুষদের সচেতন করে বলেন, বনের জমি ধ্বংস করে জবরদখল করে ঘরবাড়ি নির্মাণ করছে। এ কাজ দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানান বন কর্মকর্তারা। প্রতি মাসের ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ, বেতন বৃদ্ধি, চাকরি স্থায়িত্বকরণ সহ ১৬ দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈর বিক্ষোভ করেছেন ঔষধ কারখানার শ্রমিকরা। সকালে কারুল সুরিচালা এলাকায় জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় শ্রমিকরা শফিপুর বড়ইবাড়ি আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। কারখানার সহকারী ব্যবস্থাপনা বলেন, শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে। বরগুনায় আমতলীতে দোকান ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগ হয়েছে। সকালে উপজেলার সদর ইউনিয়নে খুরিয়ার খেয়াঘাট এলাকায় ১১টি দোকানে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও কয়েকটি দোকানের প্রায় ২,১০,০০০ টাকা ও মালামাল লুটের অভিযোগ করেন স্থানীয় দোকানিরা। এ সময় দোকানি সহ ৫ জন আহত হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। নওগাঁ সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নওগাঁ সদর উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রবিন শীর্ষের সভাপতিদের বক্তব্য রাখেন সদর মডেল থানার ওসি তদন্ত আব্দুল ওয়াদুদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক। সভায় উপজেলার বর্তমান বিভিন্ন আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা করা হয়। বরিশালের মুলাদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক মিটিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি গরাদ শাহ, উপজেলার ৭ নং ইউপি চেয়ারম্যান, উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান, মুলাদী থানার পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম সহ আরও অনেকে। নড়াইলে আইন শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল হক। এ সময় উপজেলা সহকারী কমিশনার মিঠুন মৈত্র, উপজেলা বিএনপির সভাপতি জি.এম. নজরুল ইসলাম, সম্পাদক টিপু সুলতান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। টাঙ্গাইল পৌরসভার মাসিক সাধারণ সভা ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নতিকরণে কল্পে পরিদর্শন হয়েছে। গতকাল পৌরসভার সম্মেলন কক্ষে মাসিক সাধারণ সভা ও টাঙ্গাইল নিরালা মোড়ের রাস্তায় ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নতিকরণ পরিদর্শন করা হয়। এ সময় টাঙ্গাইল সড়ক বিভাগ প্রকৌশলী ডক্টর সিনথিয়া আজমেরি খান,
পৌরসভার প্রশাসনিক স্থানীয় সরকার উপপরিচালক শিহাব রায়হান, টাঙ্গাইল প্রেস ক্লাব সভাপতি জাফর আহমেদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন। চলমান বন্যা ও জলবদ্ধতায় পানিবন্দী মানুষের দুর্ভোগ কমিয়ে আনতে চাঁদপুরের ফরিদগঞ্জ বন্যার্ত দুর্গ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে ৬ নং পশ্চিম গুপ্তি ইউনিয়ন পরিষদ মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় উপজেলার বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূলের নেতৃবৃন্দের কাছে একটাই আবেদন, কোথাও কোনো রকম অঘটন না ঘটুক, মানুষের ক্ষতিগ্রস্ত না হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একত্রে থাকব, একই জায়গার লোক, কোথাও কোনো মামলা হামলার শিকার যাতে করে না হয়। মৌলভীবাজারের জুড়িতে বন্যার্তদের মাঝে জুড়ি থানা পুলিশের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। কয়েকদিন থেকে এই কার্যক্রম অব্যাহত রেখেছে জুড়ি থানা পুলিশ। এ সময় বন্যা কবলিত মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, থানার ওসি মেহেদি হাসান, ওসি তদন্ত হুমায়ুন কবির। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের বিশেষ ভূমিকা পালনের লক্ষ্যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ৩ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুল কিবরিয়া চৌধুরী হেলিম সহ অন্যান্যরা। কোটা সংস্কার আন্দোলনে নিহত 2 পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সকালে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে দ্বিতীয় দফায় 2 পরিবারকে 1 লক্ষ টাকা করে মোট 2 লাখ টাকা অর্থায়ন প্রদান করা হয়। জামায়াত ইসলামীর নওগাঁ সদর উপজেলা শাখার সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় শহীদদের পরিবারের অর্থ সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ পূর্ব শাখার নায়েব আমির অধ্যাপক মহিউদ্দিন। অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর সদর উপজেলা শাখার আমির মাওলানা মোনায়েম হোসাইন। ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তার দাবিতে কুড়িগ্রামের রাজারহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান। এ সময় সংগঠনের দায়িত্বশীল ডাক্তার আবুল কালাম আজাদ, শাহজাহান আলী সভাপতি ইসলামী আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখা ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বক্তব্য রাখেন। বাঞ্ছারামপুরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক আয়োজিত পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি ৩ শীর্ষক প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে ১০৩ জন মহিলার মধ্যে ১,৫৬,০০০ টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর। ডক্টর গোলাম কাদের আলী হত্যাকারীদের গ্রেপ্তার না করার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জেলায় কর্মরত চিকিৎসকরা। দুপুরে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাচলে বক্তব্য রাখেন সিনিয়র ডক্টর ময়েস উদ্দিন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর এস.এম. মাসুদ পারভেজ, সিভিল সার্জন ডক্টর মাহমুদ রশিদ, ডক্টর মহিউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে নেত্রকোনায় মোহনগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কারনায়েন, সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক ফজুল হক মামুন সহ অন্যান্যরা।
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ওপর হামলা, জোরপূর্বক পদত্যাগ ও লাঞ্ছিত করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছেন শিক্ষক সমাজ। সকালে দিনাজপুরের প্রেস ক্লাবের সামনে সড়কে ঘণ্টাব্যাপী উক্ত মানববন্ধনের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের জেলা শাখা। শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান মানববন্ধনকারীরা। পটুয়াখালীর কলাপাড়ায় শেরেবাংলা নৌঘাটি সম্প্রসারণের জন্য অধিগ্রহণকৃত ভূমির তদন্ত ইজারা বাতিল করে ক্ষতিগ্রস্তদের মধ্যে ইজারা প্রদানের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী শতাধিক পরিবার। সকালে লালুয়া বাজারে অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মানুষের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠান হয়। এ সময় বক্তারা বলেন, অধিকৃত ভূমির অর্থ বুঝিয়ে দেওয়া সহ লিজ বাতিল করে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে লিজ প্রদানের দাবি জানান তারা। দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ না করে অধিকাংশ পোনা মাছ পুকুরে অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরে ৩৩৩ কেজি পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার আল কামাহ তমাল ও উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর রবিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহানুর রহমান উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে বক্তব্য রাখেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি, উপজেলা জামায়াতের আমির ফারুক হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার হোসেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক সাহিত্য ছড়ারকার আবু জাফর সাবুরের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। প্রেস ক্লাব চত্বরে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক বইয়ের প্রকাশ, স্বাগত বক্তব্য, নীরবতা পালন, পুস্তক প্রদর্শনী, দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা প্রেস ক্লাব। স্মৃতিচারণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ মাজহারুল মান্নান, দৈনিক মধুকর সম্পাদক কে এম রেজাউল হক, বিএনপির জেলা সাধারণ সম্পাদক মাহমুদ নবী টিটুল, জামায়াত ইসলামীর জেলা আমির ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা সহ অন্যান্যরা। ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রিদওয়ান হাসান সাগর সহ শহীদদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর আকুয়া চৌরঙ্গি মোড়ে সাগরের বাসভবনে আয়োজিত সভায় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহ নিহত সাগর সহ সকল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও পরে বিচার দাবি করে। পরে শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুরে নাটিমা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও স্থানীয় বিএনপির নেতা সামাউল হোসেনের অকাল মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মান্দারতলা কালীপুর গ্রামে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় নাটিয়া ও বিএনপির সভাপতি আমিনুর রহমান বদ্দুর সভাপতিত্বে প্রধান অতিথি মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি, এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকায় দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুনের শিকার নওগাঁর পত্নীতলার যুবক জারফাফ আহমেদ পিতমের হত্যার প্রতিবাদে সুষ্ঠু ঢাকায় দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুনের শিকার নওগাঁয় পত্নীতলার যুবক জাররাফ আহমেদ পিতমের হত্যার প্রতিবাদে সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। নজিপুর বাস স্ট্যান্ড গোল চত্বর উপজেলার সাধারণ ছাত্র জনতার উদ্যোগে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নজিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জেমস আব্দুল মুত্তালিব,
শামিউল ইসলাম সোনি, রাফি, রকিবুল ইসলাম, ব্যবসায়ী আশরাফুল ইসলাম। উল্লেখ্য, গত সোমবার রাতে নজিপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রীতম। মঙ্গলবার ভোরে ঢাকায় পৌঁছানোর পর দুর্বৃত্তদের কবলে পড়েন এবং ছুরিকাঘাত হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় প্রীতমকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সে মারা যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।